সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব। সব থেকে অবাক লাগে আমার, এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন, এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না, বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চান না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়, এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল। আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম। কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননা অনুষ্ঠান ছিল, শহীদ, আহত এবং জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন? যারা শুধু কুমিল্লার ৩৯ জন। আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় ৩৯ জন শহীদ পরিবার শুধু এসেছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে, এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই। তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব, এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971 সাল ছাড়া এই গত 54 বছরের ইতিহাসে কোথায় শহীদ হয় নাই? আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আমরা ওয়াসিমের কথা বলি, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে। আমি 39 জনের কথা বললাম, তারা কুমিল্লায় শহীদ হয়েছে। আমরা মুগ্ধের কথা বলি, তারা উত্তরায় শহীদ হয়েছে। একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম, উত্তরার কথা বলছিলাম। এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো? তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না, তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধহয় আমাদের জানা নাই। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব। সব থেকে অবাক লাগে আমার, এই সরকার বিতর্ক করে, এটা কিসের সরকার? তারা একটা কাগজের মধ্যে কি একটা 106 ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায়। এই লেজিটিমেসি কি 106 ধারার ওই কাগজটার মধ্যে, নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে? এই লেজিটিমেসি আনাসের চিঠি। আমার কাছে ওই 106 ধারার ওই কাগজের চেয়ে আনাসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ। আনাসের এই চিঠি এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে, কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা লেজিটিমেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই। এই জন্যই গত 14 মাসের আমাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা। এবং কারা পারেন নাই? যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই। ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না, বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ, আপনারা ভুলে যাবেন না। বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনূস বসে থাকেন, উনি শুধু এস্টাবলিশমেন্ট না, এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট। তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আমরা একটা স্লোগানের কথা বলছি আজকে প্রধানত, জনতা না ক্ষমতা। আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি, আজকে বলি নাই, ভুলে যাই নাই, কিন্তু আজকে বলা হয় নাই। আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন, দিল্লি না ঢাকা। আমরা ভুলে গেছি না? আজকে কিন্তু আমরা একবারও বলি নাই দিল্লি না ঢাকা। তার মানে এই বিপ্লব, আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের আনাস, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধরা, আমাদের ওয়াসিমরা, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব, দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না। আমাদেরকে জানিয়ে গেছে
ক্ষমতা জনগণের কাছে, ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না, যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে। সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে, এটা আমাদের বোঝা উচিত। আপনাদেরকে একটা কথা বলি, গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে। কারণ শেখ হাসিনা 2008 সালে, আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি, ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন। কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি, আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না। অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় 1 বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে 2008 সালে কে জিততে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে। এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম। হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন, ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন। কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না, এটা আমাদেরকে বলতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন? যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন, দেখলাম না? প্রধান 3টে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদই বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। কারণ শেষ কথা বলে কিছু নাই। আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলাগলি করবে, কারণ শেষ কথা বলে কিছু নাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 3টা প্রধান শক্তি 3 দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে 3 দলের। আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে, সবাই সবার সাথে গলাগলি করছে। এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার। নির্বাচন তো একটা আসছে, 3.5 মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে। কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো, আপনাদের যুদ্ধ শেষ হয় নাই। নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন, নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে। কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন, তারা ভিন্ন মত মেনে নেবেন, তারা সমালোচনা মেনে নেবেন, এরকম ভাববেন না। এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন,
আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, গত 15 বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে তোষণ করেছে। বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জভাবে তেলবাজি করেছে, দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে। এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে, এটার জন্য প্রস্তুত থাকেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে, যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান।